নমস্কার শ্রোতা বন্ধুরা, 91.2 FM রেডিও সুন্দরবনে আপনাদের আবারও স্বাগত। আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ভূমি এবং বন সংস্কার দপ্তরের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ মাননীয় ATM আব্দুল্লাহ মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকারে। আসুন আমরা মাননীয় ব্যক্তির কাছ থেকে, সম্মানীয় ব্যক্তির কাছ থেকে কিছু প্রশ্ন জেনে নিই, যেগুলো আমাদের আগামী দিনে অনেক কাজে লাগবে। নমস্কার স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনে স্বাগত জানাই। আপনার কাছে আমার ছোট্ট ছোট্ট কতগুলো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, এই যে ভূমি সংস্কার বা আমাদের বিশেষত পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ পড়ছিল, তো এখানে এই ভূমি সংস্কার নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, আমাদের উপকূলীয় অঞ্চল হলেও আমাদের এখানে কম সুন্দরবনের কাছে একটু আমাদের সমুদ্র ঘেঁষা। বিষয়টা হচ্ছে যে ভূমি সংস্কার, আমাদের দপ্তরটা হচ্ছে বন ও ভূমি। এখন ভূমি সংস্কার বলতে বোঝায় আপনার হচ্ছে যে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে যে আমি কৃষির কর্মাধ্যক্ষ নয়, কিন্তু ভূমির সঙ্গে কৃষি জড়িত, ভূমির সঙ্গে জল নিষ্কাশন ব্যবস্থা জড়িত, এবং ভূমির সঙ্গে সাধারণ মানুষের জীবন জীবিকা বা সাধারণ মানুষের যাদের জমি জায়গা নেই এরকম মানুষজন আমাদের এই সমস্ত ভূমিতে থাকে। এই যে বিষয়গুলো আছে, আমাদের প্রথম লক্ষ্যমাত্রা হচ্ছে যে গরিব মানুষরা যারা ভূমিহীন তাদেরকে পাট্টার ব্যবস্থা করে, যাতে তারা তাদের নিজস্ব একটা ভিটে বাড়ি তৈরি করতে পারে, কিংবা তারা চাষাবাদ বা তাদের যে জীবিকার ব্যাপারটা যেন সেখান থেকে কিছুটা হলেও তারা নির্বাহ করার ব্যবস্থাপনা করতে পারে। এই ধরনের ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করে। আর আপনার হচ্ছে যে ধরুন ভূমির সঙ্গে জল নিষ্কাশন ব্যবস্থার একটা সম্পর্ক আছে, কিন্তু জল নিষ্কাশন বা ড্রেনেজ পদ্ধতি বা খাল বিল এই সমস্ত ব্যবস্থার সঙ্গে আবার ইরিগেশন দপ্তরের একটা সংযোগ আছে, এটা ইরিগেশন দপ্তরের। কিন্তু আমাদেরকে দেখতে হয় যে ড্রেনগুলো যদি বন্ধ হয়ে যায়, ইনক্লোজ হয়ে যায়, তার উপরে যদি বেআইনি দখলদারি ঢুকে পড়ে, তাহলে জল নিষ্কাশন ব্যবস্থার সমস্যা হবে। সেগুলো আস্তে আস্তে খালে বিলে নেমে নদীতে যেতে সেগুলো সমস্যা হবে। ব্যাপারটা আমাদের সঙ্গে সরাসরি না হলেও আমাদেরকে ইন্টারফেয়ার করতে হবে। এক হচ্ছে ভূমিহীন মানুষকে কিছু পাট্টার ব্যবস্থা করা, ড্রেনেজ ব্যবস্থাগুলো যাতে বেআইনি দখলদারের মধ্যে দিয়ে সেখানে এনক্লোজ না হয়ে যায় সেটাকে দেখা, এবং ভূমি যে দপ্তর, জমি একটা কিন্তু এখন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। এখন উনি সে সময় তো একটা চিন্তা ভাবনার উপরে বলেছিলেন যে মাটি টাকাটা বড় না, মাটিটা বড়। কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে কি, মাটির সঙ্গে যেন একটা টাকার সম্পর্কের বিষয়টা বিরাটভাবে যুক্ত হয়ে যাচ্ছে। মানে যার মাটি আছে, যার জমি আছে, তার টাকা আছে, এবং সেই জমি উপরে অধিকার কায়েম করার জন্য যেমন অসাধু চক্র আছে যারা ভূ রেজিস্ট্রি দলিল করে জমি রেজিস্ট্রি করছে, বিভিন্ন ধরনের অসাধু চক্র যারা বিএলআর অফিস সহ বিভিন্ন জায়গায় সক্রিয় হয়ে আছে, মূল মালিকের সম্পত্তি নামে বেনামে অন্যদিকে চলে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। যেমন মানুষ আমাদের কাছে আসে, মানুষ আমাদেরকে তাদের বিষয়গুলো বলে, সমস্যার কথাগুলো বলে,
মানুষের দায়িত্ব পালন করাই হচ্ছে জনপ্রতিনিধির কাজ, এটা দেখে। আবার দেখা যাচ্ছে যে জমি শ্রেণী পরিবর্তন ঘটিয়ে দেওয়ার একটা প্রবণতা এখন দেখা, মানে ধরুন কৃষি জমি, বিলান জমি, এগুলোকে চরিত্র পাল্টে দেওয়া, আবার জলাশয়গুলোর চরিত্র পাল্টে দেওয়া, এইগুলো যে বিষয়গুলো ঘটছে সেগুলো হচ্ছে পুরোপুরি এই যে এখন একটা নতুন চক্র তৈরি হয়েছে যার নাম হচ্ছে প্রমোটিং চক্র। প্রমোটিং যারা করে তারা কিন্তু সবাই খারাপটা নয়, কিন্তু প্রমোটিংয়ের নামে যদি আমি জলাশয় বুঝিয়ে ফেলি তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, যেটা আমাদের সকলের পক্ষে ক্ষতিকর। আবার যে জমির যে বিভিন্ন শ্রেণী, ডাঙা, বাস্তু, বিলান, এই যে বিভিন্ন চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোকে পরিবর্তন করারও একটা প্রবণতা মানুষের কাছে, কিন্তু সেটা লিগ্যাল পথে হয়। লিগ্যাল পথে কনভার্সন, আপনি জমির শ্রেণী চরিত্র বদল হতেই পারে। আমার একটা জমি আছে, আমি সেই জমিটাকে এখন শ্রেণী চরিত্র বদল করে সেখানে আমি কিছু করতে চাই, কলকারখানা করতে চাই, কিংবা সেটাকে আমি হয়তো অন্য কিছুতে রূপান্তর করতে চাই, সেটা অবশ্যই তার অধিকার আছে, কিন্তু সেটা যেন নিয়ম পদ্ধতি মেনে হয়, এটাকে বলতে হবে। এই হচ্ছে আমাদের মূল কাজ। এর বাইরে আমাদের খুব বেশি কাজের বিষয় নেই। এর বাইরে আমাদের হচ্ছে বনের ফরেস্টের ব্যাপারটা আমাদের একটু দেখতে হয়। তার পরবর্তী প্রশ্নে ফরেস্টের ব্যাপারেই আসবো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের কারণ হাতেই নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যখন আসছে, প্রাকৃতিক দুর্যোগের পরে বা প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কিভাবে প্রিভেন্ট করা যায়? আমাদের এটা তো সুন্দরবন অঞ্চল, ম্যানগ্রোভ এরিয়া, এই অঞ্চলের ওপরে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবটা একটু বেশিই পড়ে। তো প্রাকৃতিক দুর্যোগ আসার আগে আপনারা কিভাবে প্রিকশন নিচ্ছেন, বা তার পরে সেই বিপদ থেকে, মানে সেই দুর্যোগের আপনারা কিভাবে মোকাবিলা করছেন, সে ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, প্রাকৃতিক যে দুর্যোগ, তার মোকাবিলা করার জন্য বিপর্যয় দুর্যোগ মোকাবিলা করে আছে যে আমাদের যে সংগঠন আছে সরকারি, সিভিল ডিফেন্স, তারা মূলত এই বিষয়গুলো দেখে। এবং প্রাকৃতিক দুর্যোগগুলো তো আমরা আগাম বলতে পারি না, এগুলো তো আবহাওয়া দপ্তর বলে, এবং সেই দুর্যোগটা কতটা তার মাত্রা বাড়তে পারে বা সেটা মানুষের পক্ষে কতটা হানিকারক হতে পারে, মানুষের জীবন জীবিকার উপরে কতখানি হানিকারক হতে পারে, সেগুলো একটা প্রকাশিত করতেই হয়। এগুলো যেমন লক্ষ্য রাখতে হয়, সরকারের বিভিন্ন দপ্তর যেমন লক্ষ্য রাখে, আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে, কারণ আমরাও সরকারি কাজের সঙ্গে যুক্ত। এই ব্যাপারগুলো একটা বৃহৎ সাবজেক্ট, এটা যে একা ভূমি দপ্তরের বিষয় এটা নয়, অনেক দপ্তরের সঙ্গে ভূমি দপ্তরও এখানে একটা সাবজেক্ট। আমাদেরকে যে যার যে দায়িত্বটা, যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে যে দায়িত্বটা পালন করার দায়িত্বটুকু আমাদের পড়ে, বা টিম গেম হিসেবে যেগুলো আমাদের করতে হয়, সেটা সে সময় আমরা এটার কোনো নির্দিষ্ট আগাম চক আউট হয় না। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ম্যানগ্রোভ অরণ্য আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তবুও কিছুটা করে চেষ্টা করা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বাড়ানো। তো এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলেন। ম্যানগ্রোভ অরণ্য বিস্তার, ম্যানগ্রোভ অরণ্য বলে নয় তো, মানে অরণ্যই আজকে হারিয়ে যাচ্ছে। ম্যানগ্রোভ হচ্ছে কত বড় মানে রক্ষাকর্তা, সেটা আমরা প্রমাণ পেয়েছি বেশ কিছু কিছু। সুন্দরবনে আমরা প্রমাণ পেয়েছি আইলার সময় আমরা প্রমাণ পেয়েছি। আবার যখন সুনামি এসেছে তখন আমরা দেখেছি যে ম্যানগ্রোভের জন্য কিন্তু সুন্দরবন এলাকার যতটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারত ততটা হয়নি। অর্থাৎ ম্যানগ্রোভ কিন্তু একটা প্রাকৃতিক প্রোটেকশন হিসেবে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, এবং তার সঙ্গে আরও অনেক বিষয় আছে তার সঙ্গে সংযুক্ত, যে আমাদের বায়োডাইভার্সিটির বিষয়টা আছে। সেই ম্যানগ্রোভ জঙ্গলের জীবজন্তুরা যারা থাকে তাদের জন্য সেটা প্রয়োজন হয়েছে ম্যানগ্রোভের। আবার
ম্যানগ্রোভের জন্য যে ধরুন যে আমাদের অক্সিজেনের যে একটা মাত্রা আছে সেটাও একটা ব্যাপার, কিন্তু আপনার উপকূলকে রক্ষা করতে গেলে সমুদ্র উপকূলের ধারে বা নদীর ধারে নোনা এলাকায় যদি এটাকে রক্ষা করতে হয়, আপনাকে ঝড়ের মোকাবিলা করতে হয়, বৃহত্তর জলোচ্ছ্বাসের মোকাবিলা করতে হয়, তাহলে একটা ম্যানগ্রোভ বড় একটা প্রাচীর হিসেবে কাজ করে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং সেই হিসেবে আমাদের দপ্তর আমরা ম্যানগ্রোভ আরও লাগানোর ব্যাপারে আমরা নজর দিয়েছি। আমাদের সরকার নজর দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ নিয়ে নির্দিষ্ট সুপরিকল্পনা চলছে। এবং আমরা সুন্দরবন এলাকায়, আমাদের উত্তর 24 পরগনায় তো সুন্দরবনটা খুব কম, দক্ষিণ 24 পরগনায় বেশি, কিন্তু আমাদের উত্তর 24 পরগনার মধ্যে ম্যানগ্রোভের লাগানোর যে কাজটা আমাদের বন ভূমি দপ্তর প্রতি বছরই করে থাকে। এবং এবছরও সুনির্দিষ্ট আমাদের লক্ষ্যমাত্রা আছে এবং সেই লক্ষ্যমাত্রা আমরা প্রায় পূরণ করবো, 100% অ্যাচিভমেন্ট করার চেষ্টা করছি। এবং সেই ম্যানগ্রোভগুলোকে কীভাবে আবার লাগানো যাবে সেটাকেও আমাদেরকে দেখতে হবে। তার জন্য উপযুক্ত জমি বাঁচতে হবে, কারণ সুন্দরবনের নদী বাঁধগুলো রক্ষার জন্য ম্যানগ্রোভ যেমন কাজ করে, আবার সুন্দরবনের নদীগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। এবারে ফাঁকা জমি যেগুলো আছে সবটার ম্যানগ্রোভ আমরা লাগাতে পারি না, কারণ কিছু কৃষিকাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো জায়গা আমাদের নৌকা পরিবহনে, আমাদের মৎস্যজীবীদের এলাকা হিসেবে যেটাই হয়, সেখান থেকে যদি ম্যানগ্রোভ লাগায় তাহলে তাদের জীবন জীবিকার উপরে একটা প্রভাব পড়বে। কিন্তু বাকি যে অংশ যেটা জঙ্গল এরিয়া, সেখানে আমাদের ম্যানগ্রোভ বাড়ানোর একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে এবং সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা প্রতি বছর কাজ করছি ধারাবাহিকভাবে। এবছরও আমরা সেই লক্ষ্যমাত্রা ধারাবাহিকতার অনুযায়ী আমরা আমাদের কাজে আমরা সফল হবো, এটা আশা করি। আমার পরবর্তী প্রশ্ন, যেমন প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করতে গাছের যেমন প্রয়োজন, তেমন বন্য প্রাণী কিন্তু অবশ্যই আমাদের সেই প্রাকৃতিক ভারসাম্যের ওপর নির্ভর করে। তো প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে বা বন্য প্রাণী সংরক্ষণে আপনারা কি ভাবছেন? দেখুন, আমি আপনাকে বলি যে বায়োডাইভার্সিটি এটা এখন একটা মুখে মুখে ঘুরে, বায়োডাইভার্সিটি অর্থাৎ আমাদের যে জীব সমাজের যে সার্কেল, নিচে থেকে উপর পর্যন্ত বিভিন্ন বিন্যাসে আমরা একটা গাছের পচা কাঠের মধ্যে কীটপতঙ্গ তৈরি হচ্ছে, তাকে পাখি খাচ্ছে, বাস্তুতন্ত্র টিকে রয়েছে। সুতরাং এই বাস্তুতন্ত্র যদি কোনো একটা কি বলা যেতে পারে সিঁড়ি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে বাস্তুতন্ত্রটার উপরে একটা বড় প্রভাব পড়বে। সুতরাং এই বাস্তুতন্ত্র মানে ঠিক রাখার জন্য, আমাদের ঠিক রাখার জন্য সারা বিশ্ব যেমন ভাবছি, আমাদের ভারতবর্ষও ভাবছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছেন। এবং তার জন্য মানে বৈজ্ঞানিকরা কীভাবে এটাকে বাঁচিয়ে রাখা যায়, তার সঙ্গে যারা জীববিজ্ঞানী আছে তারা এই ব্যাপারটা কীভাবে আরও যাতে সঠিক থাকে, যারা প্রাণীবিদ আছেন তারা সেগুলোকে সফল করার জন্য, যারা উদ্ভিদবিদ আছেন তারা এই ব্যাপারটাকে সফল করার জন্য সরকার থেকে বিভিন্ন পর্যায়ে সকলে এর সঙ্গে একটা যুক্ত আছে। এবং এই বাস্তুতন্ত্র রক্ষা করতে গেলে জঙ্গল প্রয়োজন আছে। আবার বাস্তুতন্ত্রের যে প্রাণী যে এটা বলা হয় পরপর যে সিঁড়িটা, সেই সিঁড়িটাকে বজায় রাখার জন্য আমাদের যেমন কীটপতঙ্গেরও প্রয়োজন আছে, মৌমাছিরও প্রয়োজন আছে, প্রজাপতিরও প্রয়োজন আছে, আবার ইঁদুরেরও প্রয়োজন আছে, পাখিরও প্রয়োজন আছে, সাপেরও প্রয়োজন আছে, গোসাপেরও প্রয়োজন আছে, সকল বাঘসিংহ আছে, হাতি ঘোড়া আছে, আরও মানুষও আছে। তার মানে আমরা একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্ক এবং নিজেদের স্বার্থেই, মানব জাতির স্বার্থেই আমাদেরকে এদিকে লক্ষ্য রাখার উদ্যোগটা এসেছে, মানব জাতির স্বার্থে সারা বিশ্বে এসেছে। এবং সেই ধারাবাহিকতায় পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ চলছে।
লাগলো আপনার কথাগুলো শুনে। আমার আজকের শেষ প্রশ্ন হচ্ছে, আমাদের খুব বড় একটা সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি গরমের মাত্রা বাড়ছে, আর তার সঙ্গে তো যুক্ত রয়েছে এই গাছ কেটে ফেলা, এটার প্রভাবও পড়ছে। তো আপনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কি বার্তা দিতে চান? দেখুন, আমি আপনাকে বলি, বার্তা দেওয়ার আগে আমি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে বলতে চাই যে আগামী ধরুন 70 বছর পরে কি 50 বছর পরে সুন্দরবনটা থাকবে কিনা সন্দেহ হয়ে যাচ্ছে। সমুদ্রের জলস্তর বাড়ছে, আকাশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে, অক্সিজেন কমছে, পরিবেশ দূষিত হচ্ছে, বাতাস দূষণ হয়ে গেছে। এই যে পরিস্থিতি চলছে, এই চলছে একমাত্র বৃক্ষরোপণের জন্য। আজকে গাছ আমাদের পরিবেশে যে ভারসাম্যটা বজায় রাখতো, মানে অক্সিজেনের মাত্রাটা যে লেভেলে রাখতো, আজকে সেটা রাখতে পারতো। আজকে যদি মহাকাশ থেকে দেখা যাবে যে পৃথিবীর উপরে একটা ছাতা ছিল যেটা পৃথিবীকে রক্ষা করতো। কি থেকে? সূর্যের থেকে বেরিয়ে আসা অতি বেগুনি রশ্মি সহ যে সমস্ত আলো রশ্মিগুলো মানুষের শরীরে ক্ষতি করে, সেগুলো এই ওজোন স্তরের ধাপ থেকে ফিরে যেত মহাকাশে। কিন্তু আজকে যদি প্রত্যেকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে একটা গামছা বা একটা ধরুন তোয়ালে যদি চারিদিকে ফুটো করে দেওয়া যায়, তাহলে ঠিক সেই অবস্থায় আমাদের এটা রয়েছে। অর্থাৎ আমরা কেউ সেফ না। আজকে এই ধরনের ক্ষতিকারক রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করছে, যার জীব জগতের জন্য, মানব জাতির জন্য ক্ষতিকর হচ্ছে। তাতে জল দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগ আসছে। আবার এদিকে কার্বন ডাইঅক্সাইড দূষণের মাত্রা বেড়ে যাওয়ায়, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় পৃথিবীতে গড় উত্তাপ বেড়ে গেছে। গড় উত্তাপ বাড়ার জন্য মেরু প্রদেশের বরফ দ্রুত গলছে। আর আমাদের গঙ্গোত্রী যেখান থেকে গঙ্গা তৈরি হয়েছে, সেটা যেখান থেকে আজ থেকে 10 বছর আগে গঙ্গোত্রী হিমবাহের যে জায়গায় ছিল, আজকে কিন্তু সেখান থেকে প্রায় 30 কিলোমিটার পিছিয়ে গেছে, 25 কিলোমিটার পিছিয়ে গেছে, আমি যতটুকু জানি। তাহলে এই যে অবস্থা হচ্ছে, এই জলগুলো, এই বরফগুলো কোথায় যাচ্ছে? সব জল হচ্ছে, জলের সব নদীতে এসে সমুদ্রে নামছে, জলস্তর বাড়ছে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি গাছ না লাগাই, তাহলে এই মহাকাশ থেকে অতি বেগুনি রশ্মি সহ ক্ষতিকারক রশ্মিগুলো আসবে। আমাদের শরীরে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়েছে, সেগুলো আরও বাড়বে। জল দূষিত হওয়া মানে কি? আমরা দূষণযুক্ত জল খাবো, আমাদের শরীরের মধ্যে তার যে প্রতিক্রিয়া, সেটা আমরা দেখতেও পাচ্ছি। আজকে আমরা যে অক্সিজেন বাতাসটা নেবো, দূষিত বাতাস নেবো, যে বাতাসটা আমাদের ফুসফুসটাকে শেষ করবে, আমাদের মানে মাল্টি অর্গানগুলোকে ফেলিওর করবে ধীরে ধীরে। এবং একই সঙ্গে জলস্তর বাড়ছে, যেমন ডুবে মরবো, আবার প্রচণ্ড গরমে পুড়ে মরার মতো অবস্থা তৈরি হয়। আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে আগামী দিনে গভর্নমেন্টকে হয়তো প্রজেক্ট দিতে হতে পারে যে বাড়িতে পৌঁছে দেওয়া, এসি পৌঁছে দেওয়া, এয়ার কন্ডিশনার পৌঁছে দেওয়া। আবার এসি বেশি ব্যবহার হলে আরো উত্তাপ বাড়বে পরিবেশে। তাহলে অর্থাৎ আমরা মানে মৃত্যুর দিকেই যাচ্ছি, আমরা ধ্বংসের দিকেই যাচ্ছি। আগামী দিনে আমাদেরকে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে হবে। আমরা যদি এখন থেকে মুখে মাস্ক পরে পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে হবে, সেই দিন হয়তো আমাদের একটা দুটো পরের প্রজন্মই হয়তো দেখতে পাবে। তাহলে সবাইকে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, আমাদের উত্তরসূরিদের বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে।